হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসপিসি অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেককে স্বাগতম। তো ভাইয়াপুরা, আমরা কেমিস্ট্রির সেকেন্ড পেপারে একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর। সেটা তোমাদের মেইন পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, হোক সেটা এমসিকিউ, হোক সেটা সিকিউতে শর্ট কোশ্চেন, হোক সেটা অ্যাডমিশনের জন্য। তো আমরা একটা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে একটা চতুর্থ অধ্যায়, একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করবা, বইটা নোট ডাউন করে নিবা, যেটা ওভারঅল তোমার বইটা কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। এবং নেক্সট টাইম যখন তুমি মানে হচ্ছে কি রিভিশন দিবা, তখন হেল্পফুল অনেক হবে। যে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিলে রিভিশন দিতে তোমার অনেক ইজি লাগবে, যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো তুমি ইম্পর্টেন্ট তোমার হচ্ছে কি এক্সামে আসতে পারে, টপিক আসতে পারে। তো অতটুকু তুমি অবগত থাকবা এবং ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে এখান থেকে পড়ায় নিলে তোমার এক্সামে তুমি বুঝতে পারবা যে কোন টপিকটা আমাকে বেশি করে পড়তে হবে, রিভিশন দিতে হবে, আর কোন টপিকটা আমার কম পড়লেও মানে চলবে। তো আমরা কথা না বলে আমরা কি টপিকের মধ্যে চলে আসি, ঠিক আছে? তো আমরা আজকে কি নতুন একটা অধ্যায় শুরু করবো, সেটার নাম হচ্ছে কি চতুর্থ অধ্যায়, তড়িৎ রসায়ন। অর্থাৎ তড়িৎ, তোমার হচ্ছে কি তড়িৎ সম্পর্কে মানে তোমার হচ্ছে কি এই পুরা অধ্যায়টা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ব্যাটারি সেল নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর তোমার হচ্ছে কি অনেকগুলো হাবিজাবি কথাবার্তা এখানে বলা আছে। তো সুন্দরভাবে আমরা কি করবো, পড়ে নেবো, ঠিক আছে? তো আমরা তোমার হচ্ছে কি মানে তোমার হচ্ছে কি এখানে চলে আসি, আমরা অধ্যায়ের ভিতরে আমরা প্রবেশ করে থাকি। তার আগে ভাইকে অল্প একটু সময় দাও, আমি সুন্দরভাবে কি আগে তোমাদের মানে বইয়ের পেজটা আমরা সুন্দরভাবে কি তোমার সঙ্গে মানে ক্লিয়ার করে নিই, ঠিক আছে? তো ওভারঅল এখানে তোমার হচ্ছে কি মানে তোমার এখানে তোমার হচ্ছে কি নিয়ে আলোচনা করা হয়েছে, তড়িৎ পরিবাহিতা। তোমার হচ্ছে বিশ্লিষ্ট পরিবাহিতা, অর্থাৎ কি পরিবাহী কাকে বলে? অর্থাৎ যেসব পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ, ঠিক আছে? অর্থাৎ মানে তড়িৎ পরিবহন, অর্থাৎ পরিবহন ক্ষমতা কি কি, তড়িৎ বিশ্লিষ্ট হতে পারে, তড়িৎ অবিশ্লিষ্ট পদার্থের উদাহরণ হতে পারে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে তোমরা কি করবা, সুন্দরভাবে এই টপিকটা পড়ে নিবা। তারপরে এসব সম্পর্কে তোমার সাথে আলোচনা করেছে প্যারের সাথে আমরা আলোচনা করবো, তড়িৎ সক্রিয়তা সিরিজ সম্পর্কে আলোচনা করবো। যেমন তোমার হচ্ছে কি তোমার লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এসব সম্পর্কে তোমার হচ্ছে সক্রিয়তা সিরিজ লিথিয়ামের থেকে আগে না বড় না ছোট, কোথায় কোনটা প্রতিস্থাপিত হতে পারে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা। তারপর জারণ অধ্যক্ষ সম্পর্কে আলোচনা করব, বিজারণ অধ্যক্ষ সম্পর্কে আলোচনা করব, লবণ সেতু সম্পর্কে আলোচনা করব, পাত্রে লবণ সেতু অবস্থান করে থাকে, তড়িৎ বিভব সম্পর্কে আলোচনা করব, কোষ সেখানে রয়েছে, প্রাইমারি কোষ আছে এবং সেকেন্ডারি কোষ আছে, এবং ফুয়েল সেল, প্রাকৃতিক ফুয়েল সেল সম্পর্কে আমরা কি লাস্ট মোমেন্টে আমরা আলোচনা করব। তো এখানে হেডলাইন এতটুকু জানলাম, যে এই তোমার যাই যাই এখানে তোমার আলোচনা করা হয়েছে তাই হচ্ছে সবই তোমার কি তড়িৎ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো তাই এর নাম দেওয়া আছে তোমার কি তড়িৎ রসায়ন। তো আমরা কথা না বলে আমরা কি মেইন টপিকে চলে আসি, যে ভূমিকা। অর্থাৎ তড়িৎ বা বিদ্যুৎ বলতে ইলেকট্রন প্রবাহকে বোঝায়। অর্থাৎ সব রিডক্স বিক্রিয়া স্থানান্তর, ইলেকট্রন স্থানান্তর ঘটে। অর্থাৎ রিডক্স মানে তোমার কি জারণ বিজন বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়া তোমার কি ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে হয় তোমার কি গ্রহণ এবং ত্যাগ হয়, তাকে বলা হয় জারণ বিজন বিক্রিয়া, যার ইংলিশ টার্মটাকে বলা হয় রিডাক্স, ঠিক আছে? রিডাক্স বিক্রিয়া স্থানান্তর ইলেকট্রনকে বাহ্যিক পরিবাহীতে প্রবাহিত করার প্রক্রিয়া হলো তড়িৎ কোষ, ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ কোষের রাসায়নিক বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় টর্চ লাইটের ব্যবহৃত শুষ্ক ব্যাটারি। তাহলে টর্চ লাইটে ব্যবহৃত হয় কোনটা ভাইয়া পুরো দেখো তো, টর্চ লাইটে ব্যবহৃত হয় শুষ্ক ব্যাটারি, অর্থাৎ শুষ্ক ব্যাটারি ব্যবহার করা হয়। ক্যালকুলেটরে তোমার সে ব্যবহৃত হয় নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি। তাহলে যদি এমসিকিউতে কোশ্চেন আসে যে তোমার সে ক্যালকুলেটরে কোনটা ব্যাটারি ব্যবহার করা হয়, শুধু নিকেল ব্যাটারি হবে না, নিকেলের সাথে ক্যাডমিয়াম ব্যাটারি হবে। তারপর এখান থেকে তোমার বর্জ্য তোমার এমসিকিউতে আসতে পারে যে হার্ড পেস মেকার এবং ঘর বাড়িতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়। এখানে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হবে না, এখানে লিথিয়াম ব্যাটারি ব্যবহৃত হবে। তো এই পার্টটাও তোমরা কি করবা, সুন্দরভাবে কি ভাইয়ের সঙ্গে নোট ডাউন করে নিবা এবং পড়ে নিবা। ল্যাপটপ, সেলফোন এবং ডিজিটাল ক্যামেরা ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারি হয়। তাহলে লিথিয়াম ব্যবহৃত হয় শুধুমাত্র তোমার কি হার্ড পেস মেকার এবং ঘড়িতে ব্যবহৃত হয়, এবং অপরদিকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হতে পারে তোমার কি ল্যাপটপ হতে পারে, সেলফোন হতে পারে, ডিজিটাল ক্যামেরায় হতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নিবা, এগুলো কিন্তু কনফিউশন পার্ট, ঠিক আছে? তোমার মনে থাকবে না, বারবার রিভিশন দিতে হবে। পরিবেশ বান্ধব হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি প্রকৃতিতে রিডক্স বিক্রিয়া ঘটে থাকে। তাহলে এতটুকু আমরা কি করবো, সুন্দরভাবে আমরা এমসিকিউর জন্য পড়ে নিব, ঠিক আছে? তো এই পার্টটা তোমার কি অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমার কি এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এটা তোমার কি এই টপিকটা আমরা এমসিকিউর জন্য আমরা কি তোমার কি তাহলে কি পড়ে সুন্দরভাবে নিব।
তো এটা আমরা কি তোমার এমসিকিউর জন্য আমরা সুন্দরভাবে কি করবো, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিব, ঠিক আছে। এখান থেকে এতটুকুই তোমার কি এতটুকু পড়লে তোমার এমসিকিউর জন্য আর কিছু লাগবে না। তারপর আমরা কি নেক্সট পেজে আমরা কি চলে আসি। নেক্সট পেজে এখানে কি বলছে দেখো তো, নেক্সট পেজে এখানে কি বলছে, এখানে নেক্সট পেজে তোমার এতটুকুই বলছে যে তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদ, অর্থাৎ তড়িৎ পরিবাহী আমরা মেইন পয়েন্টে চলে আসলাম যে কত ভাগে ভাগ করা যায়, সেটা কোন কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিদ্যুৎ তার এই শব্দ দুটি আমাদের খুবই পরিচিত শব্দ। ঘরে, অফিস, কারখানা বিদ্যুৎ তার হলো তোমার কি কপার ধাতু, অর্থাৎ কি আমরা যে তোমার কি মানে বিদ্যুৎ চলাচল করার জন্য অর্থাৎ লাইট মানে কি বাল্ব এবং আমার টিভি, টেলিভিশন, ফ্রিজ, এসি যেগুলো ব্যবহার করতেছি না কেন, সেখানে যে যে তার ব্যবহার করছি সেখানে তোমার কি কপার ধাতু তার ব্যবহৃত হয়। সেখান থেকে ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হতে পারে। অর্থাৎ তোমার কি রাস্তায় বিদ্যুৎ এবং তড়িৎ প্রবাহ মোট তার কয়েকটি ধাতুর সংমিশ্রণ তৈরি সংকর ধাতু। সব ধাতুর কম বেশি তড়িৎ পরিবাহী ধাতু ছাড়া গ্রাফাইট এবং অ্যাসিড ক্ষার আয়নিক যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইড, জলীয় দ্রবণ বা গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে। জাস্ট এই পার্টটা তোমরা যদি পারো তাহলে সুন্দরভাবে কি করবা, রিডিং দিলেই তোমার কি হয়ে যাবে, এখান থেকে এমসিকিউ ওভারঅল আসে না। তারপর বলছে তড়িৎ পরিবাহী, এখানে সংজ্ঞা দিয়ে দিয়েছে, তো সংজ্ঞাটা আমরা সুন্দরভাবে পড়বো। অর্থাৎ যেসব ধাতব এবং অধাতব, সেখানে ধাতবও থাকতে পারে, অধাতব থাকতে পারে, পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে, এদেরকে তড়িৎ পরিবাহী পদার্থ বলা হয়। তো তড়িৎ পরিবাহী বলা হয় যাকে বলা হয় ইলেকট্রিক কন্ডাক্টর বলা হয়, ঠিক আছে। তো এই পার্টটা আমরা কি করব, সিকিউর জন্য আমরা সুন্দরভাবে পড়ে নেব যে সিকিউতে শর্ট কোশ্চেনে আসতে পারে যে তড়িৎ পরিবাহী কাকে বলে, অর্থাৎ যেসব ধাতব অধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় তড়িৎ পরিবাহী পদার্থ বলা হয়। কপার হলো ধাতব, তো তোমার কি পরিবাহী। তাহলে এখান থেকে এমসিকিউতে তোমার কোশ্চেন আসতে পারে যে কপার পরিবাহী, কিন্তু সেটা ধাতব না অধাতব, অবশ্যই কি হবে, ধাতব হবে। সুন্দরভাবে তোমার কি পড়ে নিবা, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিবা, সুন্দরভাবে পড়ে নিবা। আমি বারবার বলছি ফুল অ্যাটেনশন দিবা, ক্লাসের মধ্যে ফুল অ্যাটেনশন দিলে তোমার এখানে তোমার 50 থেকে তোমার 70% পড়া কভার হয়ে যাবে, ঠিক আছে। তারপর ক্লাস করার পর অল্প একটু রেস্ট নিয়ে যদি আবার রিভিশন দাও তাহলে তোমার অনেক অনেক পড়া রিভিউ তোমার কি মানে তোমার গেঁথে যাবে ব্রেনের মধ্যে। তো সুন্দরভাবে পড়ে নিবা ভাইয়ের সঙ্গে। তো এখান থেকে এতটুকু পড়বা যে কপার তার হলো ধাতব পরিবাহী, নট অধাতব। তারপর এখানে বলছে গ্রাফাইট হলো অধাতব পরিবাহী, তাহলে কপার হচ্ছে ধাতব পরিবাহী আর গ্রাফাইট হচ্ছে অধাতব পরিবাহী। এটা এমসিকিউর জন্য তোমার হচ্ছে কি ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি করবা, দাগাই নিবা। তরল পদার্থ পারদ বা মার্কারি তড়িৎ পরিবহন করে থাকে। তাহলে এখান থেকে বড়জোর তোমার এতটুকু সম্পর্কে জানবা যে তোমার কি মানে তোমার কপার হলো ধাতব পরিবাহী এবং গ্রাফাইট হলো কি অধাতব পরিবাহী। তড়িৎ অপরিবাহীতে চলে আসা, অর্থাৎ যেসব পদার্থের ভেতর দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাদেরকে বলা হয় তড়িৎ অপরিবাহী পদার্থ বলা হয়। এটা সংজ্ঞাটা তোমার ম্যাক্সিমাম আসে না, যদি আসে তাহলে তুমি নিজেই বানাই দিতে পারবা। তাহলে এখান থেকে আমরা এতটুকু জানলাম যে তড়িৎ পরিবাহী কাকে বলে, যেসব পদার্থের ভেতর দিয়ে তড়িৎ এক স্থান থেকে অন্য স্থানে সহজে চলাচল করতে পারে তাদেরকে বলা হয় তড়িৎ পরিবাহী। এবং অপরদিকে আমরা জানলাম যে তোমার হচ্ছে কি কপার হলো ধাতব পরিবাহী এবং গ্রাফাইট হচ্ছে অধাতব পরিবাহী। তারপর আমরা নেক্সট টপিকে জানলাম যে তড়িৎ অপরিবাহী পদার্থ কাকে বলে, যেসব পদার্থের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে বলা হয় তড়িৎ অপরিবাহী। এর আরেকটা নাম আছে ইনসুলেটর, ঠিক আছে। ইলেকট্রন তার এর উপর প্লাস্টিক অথবা রাবার যে আবরণ দেওয়া হয় তাই হচ্ছে তড়িৎ অপরিবাহী পদার্থ। আমরা জানি যে তোমার সেই প্লাস্টিক, রাবার, কাপড় ইত্যাদি তোমার সেই ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে পারে না, তাই এরা ইলেকট্রন অপরিবাহী পদার্থ। এখান থেকে এতটুকু পড়লে দ্যাট উইল বি মোর দেন এনাফ, তোমার এমসিকিউর জন্য কভার হয়ে যাবে। তারপর আমরা চলে আসি যে তড়িৎ পরিবাহীর শ্রেণীবিভাগে চলে আসি যে তড়িৎ পরিবাহীকে 3টি ভাগে ভাগ করা যায়। তাহলে কয়টি ভাগে ভাগ করা যায়, 3টি ভাগে ভাগ করা যায়। ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ো, কয়টি ভাগে ভাগ করা যায়, 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তড়িৎ সুপরিবাহী, একটা হচ্ছে তড়িৎ অর্ধপরিবাহী, একটা হচ্ছে সুপরিবাহী বা সুপার কন্ডাক্টর। তাহলে কয়টা ভাগে ভাগ করা যায় ভাইয়া, পুরা 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার কি সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর, একটা হচ্ছে তড়িৎ অর্ধপরিবাহী আর একটা তড়িৎ সুপরিবাহী। তো এখান থেকে আমরা এই 3টা আমরা সুন্দরভাবে জানবো। এটা এমসিকিউর জন্য তোমার থেকে আসতে পারে এবং মেডিকেল এডমিশন টেস্ট তোমার 15 এবং 16 সালে এই কোশ্চেনগুলাই আসছিল। তো দেখো যেগুলাই পড়তেছি সেগুলোই অনেক অনেক ইম্পর্টেন্ট, যেটা তোমাদের এখানে লিখিয়ে রাখছি যে তোমাদের দেখার জন্য। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় 15 থেকে 16 সালে আসছিল এই কোশ্চেনটা আসছিল যে তড়িৎ পরিবাহীকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়। তড়িৎ পরিবাহীকে 3টি শ্রেণীতে ভাগ করা যায় বা 3 ভাগে ভাগ করা যায়। পয়েন্ট নাম্বার 1 তড়িৎ সুপরিবাহী, পয়েন্ট নাম্বার 2 তড়িৎ অর্ধপরিবাহী, অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে কি সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর। এখান থেকে এতটুকু পড়ে নিবা। তারপর আমরা তোমার কি এই সম্পর্কে আমরা বিস্তৃত সম্পর্কে আমরা কি আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে সুপার পরিবাহী, অর্থাৎ তোমার কি তড়িৎ সুপরিবাহী, অর্থাৎ ধাতু যেসব ধাতু যেমন কি কপার, ঠিক আছে, তারপর হচ্ছে কি অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, সিলভার ইত্যাদি সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় তড়িৎ সুপরিবাহী পদার্থ বলা হয়। যদি তোমার সিকিউতে যদি কোশ্চেন যদি চলে আসে তাহলে সুন্দরভাবে কি করে দিবা, লিখে দিবা তড়িৎ সুপরিবাহী পদার্থ কাকে বলে। তাহলে এইভাবে লিখবা যে ধাতু যেমন কি যেসব ধাতু যেমন কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক,
সিলভার ইত্যাদি সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাদেরকে বলা হয় তোমার কি, তাদেরকে কি বলে ভাইয়া পুরা বলো তো দেখি? তাদেরকে তড়িৎ সুপরিবাহী পদার্থ বলা হয় থাকে। তো এতটুকু আমরা মুখস্থ করবো। আবার এই এমসিকিউতে তোমার ঘুরে পাশে আসতে পারে যে কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, সিলভার এগুলি কি তড়িৎ সুপরিবাহী না অর্ধপরিবাহী না একদম পরিবহন করে না? অবশ্যই কি হবে? অবশ্যই তড়িৎ সুপরিবাহী পদার্থ হবে, অর্থাৎ গুড কন্ডাক্টর হবে। তারপর আমরা নেক্সট টপিকে চলে আসি যে অর্ধপরিবাহী বা তোমার কি বলা হয় সেমিকন্ডাক্টর বলা হয়। তোমাদের ফিজিক্স তোমার কি ফার্স্ট পেপারে না সরি সেকেন্ড পেপারে 10ম অধ্যায়ের নাম আছে কি সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। তো সেমিকন্ডাক্টর সুন্দরভাবে ভাই এটা ভাইয়া সুন্দরভাবে তোমাদের তোমার কি ম্যাথগুলো বুঝাই দেবে এবং এই বইটা এরিয়া মার্কিং করেও দিবে। তারপর আমরা চলে আসি যে তড়িৎ পরিবাহী এবং তড়িৎ অর্ধপরিবাহী ইনসুলেটর দুইয়ের মাঝামাঝি পরিবাহিতার গুণসম্পূর্ণ কিছু পদার্থ আছে, এদেরকে বলা হয় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলা হয়। পর্যায় সারণী তোমার কি পর্যায় সারণী তোমার কি আইভি মানে এই 14 এবং সিলিকন, জার্মেনিয়াম এসব অর্ধধাতু, মেটালয়েড হলো সেমিকন্ডাক্টর। তো এখান থেকে তোমার বর্জ্য তোমার কি উদাহরণ চাইতে পারে বা উদাহরণ দিয়ে বলবে এটা কি তোমার সেমিকন্ডাক্টরের উদাহরণ হতে পারে না উদাহরণ হবে না? অবশ্যই উদাহরণ হবে। একটা হচ্ছে কি তোমার তোমার কি 14 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট সিলিকন, জার্মেনিয়াম হতে পারে, ঠিক আছে? তো এই দুইটা পার্ট মুখস্থ করবা যে জার্মেনিয়াম হতে পারে এবং সিলিকন উদাহরণ হতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম কি সুপার কন্ডাক্টরে চলে আসলাম। বর্তমান সুপার পরিবাহী এবং সুপার কন্ডাক্টর নামক বিশেষ তড়িৎ পরিবাহী আবিষ্কৃত হয়েছে। এসব সুপার কন্ডাক্টর হলো সংকর ধাতু এবং সংকর ধাতু অক্সাইড। এদের নির্দিষ্ট একটি সন্ধি তাপমাত্রা নামক নিম্ন তাপমাত্রা থাকে। এই তাপমাত্রার নিচে এসব ধাতব পরিবাহী কোনো বিদ্যুৎ রোধ করতে পারে না। অর্থাৎ এখানে তোমার কি একটা নির্দিষ্ট পরিমাণে তাপমাত্রা থাকে, তাকে বলা হয় সন্ধি তাপমাত্রা বলা হয়। একে টিসি দ্বারা প্রকাশ করা হয়। একে বলা হয় সুপার কন্ডাক্টিং ট্রান্সশন টেম্পারেচার বলা হয়, ঠিক আছে? যেখানে তোমার কি যেখানে তোমার এখানে দেওয়া আছে এনবি 3 GE এর টিসি এর তোমার তাপমাত্রা হচ্ছে তোমার কি 23.2 কেলভিন। তাহলে এই পার্টটা তোমার মুখস্থ করতে হবে, ঠিক আছে? তারপর আর এখানে বলছে তোমার কি YB2CU3 এবং O7 এর টিসি তাপমাত্রা হচ্ছে তোমার কি 90 কেলভিন। তো এই পার্টটাতে এই সংখ্যাটা তোমার মুখস্থ করবা। সেটা তোমার কি এটার ক্ষেত্রে তোমার কত ডিগ্রি কেলভিন হতে পারে এবং এই সংকেতের ক্ষেত্রে তোমার কত কেলভিন হতে পারে। তো এই দুটো পার্ট আমরা কি সুন্দরভাবে কি করব, সুন্দরভাবে আমরা কি মুখস্থ করে নেব, ঠিক আছে? তো সংকেতটা আমরা নামও মুখস্থ করব, এটাও মুখস্থ করব। এসব সুপার কন্ডাক্টরের মধ্য দিয়ে কোনো শক্তি অপচয় ছাড়াই তড়িৎ অনায়াসে চলতে পারে। তো এখান থেকে আমরা এতটুকু সুন্দরভাবে আমরা পড়লাম যে তড়িৎ পরিবাহী শ্রেণীবিভাগ হচ্ছে তিনটি। একটা হচ্ছে সুপরিবাহী, একটা অর্ধপরিবাহী, একটা হচ্ছে কি তোমার কি সুপরিবাহী বা সুপার কন্ডাক্টর। পরিবাহীর মধ্যে তোমার রয়েছে তোমার কি রয়েছে কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, সিলভার রয়েছে। অর্ধপরিবাহীর মধ্যে উদাহরণ হচ্ছে কি সিলিকন এবং জার্মেনিয়াম। এবং সুপার কন্ডাক্টরের নির্দিষ্ট পরিমাণে তাপমাত্রা রয়েছে, যেখানে তোমার কি NB3GE অর্থাৎ এর টিসি হলো অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা হচ্ছে তোমার কি 23.2 কেলভিন এবং YB2CU3O7 এর সংকেতের একটা যৌগের একটা নাম দেওয়া আছে। তো এই যৌগের তোমার কি তাপমাত্রা হবে তোমার 90 কেলভিন হতে পারে। তো এতটুকু আমরা পড়ে নেব। তারপর আমরা নেক্সট পার্টে চলে আসি যে বলছে তড়িৎ পরিবাহীর প্রকারভেদে চলে আসি যে তড়িৎ পরিবহনের মেকানিজমের উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহী মূলত দুই প্রকার হতে পারে। একটা ইলেকট্রন বা ধাতব পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ বিশিষ্ট পরিবাহী। তো এখান থেকে তোমার এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট মনে রাখবা যে তড়িৎ পরিবাহীর প্রকারভেদ হচ্ছে দুইটি। একটা হচ্ছে কি তোমার কি ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী, আর একটা হচ্ছে কি তড়িৎ বিশিষ্ট পরিবাহী হতে পারে। তো এখান থেকে তোমার এতটুকু মুখস্থ করে তোমার কি হয়ে যাবে। তারপর আমরা চলে আসি অর্থাৎ ইলেকট্রন বা ধাতব পরিবাহীতে আমরা কি চলে আসি যে বলছে কঠিন ধাতব এবং অধাতব তড়িৎ পরিবাহীকে ইলেকট্রন পরিবাহী বা ধাতব পরিবাহী বলা হয়। কিচ্ছু পড়বা না, জাস্ট রিডিং। কপার ধাতু, গ্রাফাইট ধাতু হলো ইলেকট্রন পরিবাহী। তাহলে এই পার্টটা তোমার কি করতে হবে, মুখস্থ করতে হবে। তোমাদের ইন্টারমিডিয়েট তোমার কি মেইন পরীক্ষা চলে আসতে পারে যে তোমার বলবে যে কপার ধাতু এবং গ্রাফাইট ধাতু, তোমার কপার ধাতু হতে পারে কিন্তু গ্রাফাইট অধাতু হলেও ইলেকট্রন পরিবাহী, ঠিক আছে? তো এই পার্টটা আমরা কি করবো, ট্রু ফলসের জন্য মুখস্থ করে নিব, ঠিক আছে? তারপর আমরা চলে আসি যে বৈশিষ্ট্যে চলে আসি, অর্থাৎ এসব কঠিন পদার্থ পরমাণু বহিস্তরে এক বা একাধিক সঞ্চরণশীল ইলেকট্রন থাকে, তাই এসব পরিবাহী এক প্রান্তে তড়িৎ ক্ষেত্র এর মধ্য দিয়ে তড়িৎ এবং বিদ্যুৎ পরিবহনকালে ধারণ বিজন ঘটে থাকে, তাই এদের এরূপ নামকরণ করা হয়েছে। কিচ্ছু পড়বা না, জাস্ট গো ফর রিডিং। তারপর আমরা নেক্সট পয়েন্টে চলে আসি যে এসব তড়িৎ বিশ্লেষ্য আয়নিক যৌগ গলিত অবস্থায় জলীয় দ্রবণে এদের উভয় প্রকার তোমার আয়নগুলো ক্লাস লেটিস বা ক্লাস জালিকা থেকে মুক্ত হয় ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন রূপে তরল মাধ্যমে সঞ্চয়নশীল থাকে বলে তড়িৎ পরিবহন করতে পারে। পড়বা না। 3 নম্বর পয়েন্টে চলে আসি, আমি পড়াই দিচ্ছি যেন তোমার নেক্সট
টাইমে যেন পড়ো না, ভাইয়ের সঙ্গে যেন এখানে তোমার পড়া হয়, ঠিক আছে? কেননা যতই দিন যাবে ততই তোমার মানে কি মেইন এক্সামে তোমার সময় চলে আসবে, অত কিছু ডিটেলস সহকারে পড়তে পারবা না। তো ভাইয়ের সঙ্গে এখানে মানে তোমার কি এই টাইমে পড়ে নিলে তখন আর তোমার মানে তোমার চাপ থাকবে না, ঠিক আছে? অর্থাৎ জলীয় দ্রবণে আয়নিক যৌগের এবং পোলার সমযোজী যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো যথাক্রমে ইলেকট্রন গ্রহণ বর্জন করে, অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে। তাই এরূপ তড়িৎ পরিবাহীকে তড়িৎ বিশেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী বলা হয়। কিচ্ছু পড়বো না, জাস্ট এই 3টা পয়েন্ট জাস্ট খালি তোমার কি মুখস্থ করার দরকার নেই, জাস্ট এখানে রিডিং বারবার দিলে তোমার কি হয়ে যাবে। তারপর আমরা চলে আসি যে তড়িৎ বিশেষ্য পরিবাহ শ্রেণীবিভাগে চলে আসি, যে কঠিন পরিবাহীর মধ্যে পদার্থের জলীয় দ্রবণ, সবল তড়িৎ বিশেষ্য, দুর্বল তড়িৎ বিশেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য, এই 3টি শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে কয়টি ভাগ করা যায় দেখাই নিব আমরা। যে তড়িৎ অবিশ্লেষ্য হতে পারে, সেটা কি আকারে হতে পারে, সেটা সবল হতে পারে। আর একটা দেওয়া আছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা আছে কি তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে তড়িৎ বিশ্লেষ্য শ্রেণী হচ্ছে 3টা, একটা হচ্ছে কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে কি সবল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য বলা হয়। এখান থেকে এতটুকু বস্তুগুলো তোমার কি হয়ে যাবে। আমি সুন্দরভাবে কি করে দিচ্ছি, আবার সুন্দরভাবে আমি তোমার কি আন্ডারলাইন করে দিচ্ছি যে তড়িৎ সে বিশ্লেষ্যর উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ হচ্ছে 3টা। একটা তোমার কি সবল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে তোমার কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা পার্টটা হচ্ছে তোমার কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তারপর আমরা কি নেক্সট পেজে আমরা কি করব, চলে যাব, চলো। অর্থাৎ এখানে এতটুকু বলছে যেসব আয়নিক যৌগ জলীয় দ্রবণে 70 থেকে 100% পরিমাণে আয়নিত হয়, এরা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে কত থেকে কত পার্সেন্ট থাকতে পারে, 70 থেকে 100% থাকতে পারে। এই টপিকটা আমরা সুন্দরভাবে কি করব, এই টপিকটা তোমার বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তোমার লাগবে। তো এই পার্টটা আমরা কি করবো, এমসিকিউর জন্য মুখস্থ করে নিব। তারপর এখানে বলছে তোমার যেমন কি পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, তারপর কি সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে না, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি দ্রবণ হতে পারে। তাহলে এগুলো সুন্দরভাবে যদি পারো তাহলে মুখস্থ করে নিবা, না পড়লে তাও দরকার নাই, কিন্তু তোমাকে জানতে হবে, আমরা বারবার পড়বো এগুলো সংকেত, তো ঠিক আছে? তো এগুলো মুখস্থ করে নিবা যে তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য যৌগগুলো কোন কোন হতে পারে। পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অক্সাইড, তারপর কি সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড হতে পারে। তারপর আমরা চলে আসি যে অপরদিকে যেসব যৌগ খুব কম পরিমাণে 1% থেকে 10% দ্রবণ আয়নিত থাকে তাদেরকে বলা হয় দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে সবলের ক্ষেত্রে পার্সেন্টেজটা থাকবে 70 থেকে 100% এবং দুর্বলের ক্ষেত্রে থাকবে সেটা 1 থেকে 10% থাকতে পারে। একে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। অর্থাৎ 0.1 তোমার কি দিলে কি ঘনমাত্রায় তোমার কি CH3COOS ইথানোয়িক অ্যাসিডের হাইড্রোজেন ফ্লোরাইড দ্রবণ হতে পারে। এগুলো উদাহরণ, এগুলো তোমার কি এগুলো উদাহরণ তোমার দেওয়া আছে, এগুলো উদাহরণগুলো আমরা কি করবো, আমরা সুন্দরভাবে কি করবো মুখস্থ করে নিব, তোমার এমসিকিউর জন্য চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ 0.1 তোমার ঘনমাত্রায় তোমার কি ইথানোয়িক অ্যাসিড হতে পারে, যার সঙ্গে হচ্ছে কি CH3COOS হাইড্রোজেন ফ্লোরাইডের দ্রবণ হতে পারে। এগুলো হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ। সবল হতে পারে তোমার কি পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, তারপর সালফিউরিক অ্যাসিড ইত্যাদি হতে পারে। আর এখানে তোমার কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হতে পারে CH3COOS এবং হাইড্রোজেন ফ্লোরাইড হতে পারে। তা যেমন তোমার কি চিনি দ্রবণ, অ্যালকোহল, তরল হাইড্রোকার্বন হতে পারে। যদি পারো তাহলে এগুলো কি করবা, সুন্দরভাবে আন্ডারলাইন করে নিবা যে তোমার কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্যগুলো কি হতে পারে, চিনি দ্রবণ হতে পারে, অ্যালকোহল হতে পারে, তরল হাইড্রোকার্বন হতে পারে। তো আমরা কি করবো, এই পার্টটা তোমার কি করবো, সুন্দরভাবে আমরা কি করবো মুখস্থ করে নেব। এই পার্টটাও তোমার ইম্পর্টেন্ট, যে তোমার কি চিনি দ্রবণ হতে পারে, তারপর কি তোমার কি অ্যালকোহল এবং তরল হাইড্রোকার্বন হতে পারে। তো এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করে নেব। তারপর আমরা চলে আসি অর্থাৎ জেনে নাও যেহেতু বলছে, সেহেতু অবশ্যই কি হাদিস এর বইয়ে যেগুলো জেনে নাও সেগুলো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? তো আমরা পড়ে নিই যেগুলো ইম্পর্টেন্ট, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে নিব। অর্থাৎ জেনে নাও পয়েন্ট নাম্বার 1, ধাতব বন্ধনে আবদ্ধ ধাতুর কেলাস জালি মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে। পড়বা না, কঠিন আয়নিক যৌগের কেলাস জালিতে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন আবদ্ধ থাকে, এদের কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই কঠিন আয়নিক যৌগ তড়িৎ পরিবহন করতে পারে না। কঠিন আয়নিক যৌগ তড়িৎ অপরিবাহী। পড়বা না, দ্রবণ বা গলিত অবস্থায় আয়নিক যৌগ ধনাত্মক আয়ন অথবা ঋণাত্মক আয়নগুলো কেলাস জালিকা থেকে মুক্ত হয়ে সচল হয়, তখন বিপরীতধর্মীয় আয়নগুলোর তড়িৎ পরিবহন করতে পারে। এই অবস্থায় আয়নগুলোর মধ্যে তড়িৎ শক্তির প্রভাব জারণ বিজারণ ঘটে থাকে, ঠিক আছে? এই আয়নিক যৌগের জলীয় দ্রবণ এবং গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করাকে তড়িৎ বিশ্লেষ্য বলে এবং এই রূপ পরিবাহীকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। কিচ্ছু পড়বা না, জাস্ট গো ফর রিডিং। গ্রাফাইট হলো কার্বনের একটি বহুরূপ। তাহলে এখান থেকে তোমার এতটুকুই পড়তে হবে। তাহলে কার্বনে বহুরূপ কোনটা? গ্রাফাইট কি বলা হয়? কার্বনে বহুরূপ বলা হয়। এখান থেকে এতটুকু মুখস্থ করবা, যেটা তোমার sp2 সংকরণ কার্বন পরমাণু একটি করে মুক্ত ইলেকট্রন তোমার কি থাকে। তাহলে তোমার গ্রাফাইটে কোন সংকরণ বিদ্যমান? গ্রাফাইটে তোমার কি sp2 সংকরণ বিদ্যমান, তাই গ্রাফাইট তড়িৎ পরিবহন করে। গ্রাফাইট হলো কি ধাতব ইলেকট্রন পরিবাহী। তো এই পার্টটা তোমার কি সুন্দরভাবে মুখস্থ করতে হবে। এই পয়েন্টের মধ্যে তোমার কি এখান থেকে এমসিকিউতে চলে আসবে যে তোমার কি যে তোমার এখানে
যেখানে বলবে যে তোমার হচ্ছে কি গ্রাফাইট কি কিসের বহুরূপ, কার্বনের বহুরূপ, যেটা কোন সংকর বিদ্যমান থাকে, অর্থাৎ sp2 স্কয়ার বিদ্যমান থাকতে পারে, sp2 বিদ্যমান থাকে, তাই গ্রাফাইট হলো অধাতব ইলেকট্রন পরিবাহী। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এতটুকু আমরা কি করব আন্ডারলাইন করে নেব। গ্রাফাইট হচ্ছে তোমার কার্বনের একটি বহুরূপ, এটা সংকর তোমার 2p সংকর বিদ্যমান, এটা গ্রাফাইট হলো অধাতব ইলেকট্রন পরিবাহী। শেষ। তারপর আমরা কি বলবো, তারপর আমরা নেক্সট পয়েন্টে আমরা কি চলে যাব। সময় আমরা মোটে ওয়েস্ট করবো না, সময়টা আমরা এখানে ইউজফুল করবো। ঠিক আছে, তারপর হচ্ছে কি ধাতব বা ইলেকট্রন পরিবাহী এবং তড়িৎ বিশিষ্ট পরিবাহীর মধ্যে পার্থক্য পড়বো। যে পয়েন্ট নাম্বার 1, ধাতব বা ইলেকট্রন পরিবাহীতে সঞ্চয়নশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহ চলে, অপরদিকে তড়িৎ বিশেষণে সঞ্চয়নশীল ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ প্রবাহ ঘটে। তারপর নেক্সট পয়েন্টে যাব, যে ইলেকট্রন পরিবাহীতে তড়িৎ প্রবাহ একটি ভৌত প্রক্রিয়া, এতে তাপমাত্রা পরিবর্তন ঘটে মাত্র, সংশ্লিষ্ট পরমাণুতে ইলেকট্রনের গ্রহণ বা বর্জন শেয়ার ঘটে না। অপরদিকে তড়িৎ বিশেষ পরিবাহীতে তড়িৎ পরিবহন একটি রাসায়নিক প্রক্রিয়াতে সংশ্লিষ্ট আয়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ বা বর্জন ঘটে। 3 নম্বর পয়েন্টে বলছে তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়, পড়বা না। অপরদিকে তাপমাত্রা বৃদ্ধির ফলে তড়িৎ বিশেষ তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রা বৃদ্ধিতে আয়নসমূহের গতি বৃদ্ধি পায়, দরকার নেই। ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য। তাহলে এই পয়েন্টটা তোমাকে সুন্দরভাবে মুখস্থ করতে হবে যে কুলম্বের সূত্র প্রযোজ্য কোন ক্ষেত্রে, ধাতবের ক্ষেত্রে না অধাতবের ক্ষেত্রে। অবশ্যই কি হবে, ধাতবের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য। এমসিকিউর জন্য, সিকিউর জন্য, শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে, বা ট্রু ফলসের জন্য আসতে পারে, যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে তোমার কি কুলম্বের সূত্র প্রযোজ্য কি প্রযোজ্য নয়। অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য। তাহলে এখান থেকে এতটুকুই পয়েন্টটা মুখস্থ করবো যে তোমার ধাতবের ক্ষেত্রে তোমার কি কুলম্বের সূত্র প্রযোজ্য, এবং তড়িৎ বিশেষণের ক্ষেত্রে তোমার ফ্যারাডের সূত্র প্রযোজ্য। তো আমরা এতটুকু এখান থেকে আমরা কি করব, এতটুকু আমরা কি করব, আন্ডারলাইন করে নেব, যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য এবং তড়িৎ বিশেষ্য পরিবাহীর ক্ষেত্রে তোমার কি ফ্যারাডের সূত্র প্রযোজ্য হতে পারে। তো এখান থেকে আমরা এতটুকু পাঠ কি করব, চরম লেভেলের মুখস্থ করে নেব। ঠিক আছে, একদম যেন তুমি তোমার নাম ভুলতে পারো। ঠিক আছে, কিন্তু এই দুইটা পয়েন্ট ভোলা যাবে না। তুমি তোমার নাম ভুলো, সমস্যা নাই, কিন্তু এই দুইটা পয়েন্ট মাথার ব্রেন্ডে মুখের মধ্যে সবসময় রাখতে হবে। এতটাই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে বলে দিবে ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য না ফ্যারাডের সূত্র প্রযোজ্য। অবশ্যই ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য, অপরদিকে তড়িৎ বৈশিষ্ট্য পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য হতে পারে। 5 নম্বর পয়েন্টে আমরা চলে যাই, যেখানে বলছে ইলেকট্রন পরিবাহীতে তড়িৎ পরিবহন ক্ষমতা তড়িৎ বিশিষ্ট পরিবাহীর তুলনায় অনেক গুণ বেশি থাকে, দরকার নাই। এখানে বলছে তোমার কি, তাহলে কি অর্থাৎ কি ধাতব পরিবাহী গুলো ধাতু অথবা গ্রাফাইট কার্বন হয়, অপরদিকে তড়িৎ বিশিষ্ট পরিবাহী যৌগ আয়নিক যৌগ বা পোলার সমাজের যৌগ হতে পারে। নো নিড, আমরা পড়বো না। তারপর আমরা কি জেনে নেওয়া একটা কথা বলছে, যে তাপমাত্রা বৃদ্ধিতে ধাতু বা ইলেকট্রন পরিবাহী তড়িৎ প্রবাহ হ্রাস পায় কেন, অর্থাৎ কেনটা তুমি পড়বা না, এমসিকিউর জন্য কেনটা তোমার পড়ার দরকার নেই, জাস্ট এতটুকু মনে রাখবা যে তোমার কি ধাতুর বৃদ্ধিতে তোমার তাপমাত্রা বৃদ্ধিতে ধাতু বা ইলেকট্রনীয় পরিবাহিতা বৃদ্ধি পায়। যদি তুমি কেনটা পড়তে চাও তাহলে তোমার কি মানে সিকিউর জন্য ক্ষয়ের জন্য পড়তে হবে। এটা চট্টগ্রাম বোর্ড তোমার 2019 সালে আসছিল, তো এটাও অনেক ইম্পর্টেন্ট। তো এই টপিকটা তোমার কি সিকিউর সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে নিজে যাইতে তুমি কি করবা, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিবা। আমি এখানে তোমার কি দাগাই দিচ্ছি, এটা যেমন তোমার এই পার্টটা যেমন তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আবার সেটা তোমার কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আমরা কি করব, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে যতটুকু দায় দিচ্ছি ততটুকু আমরা কি করব, পড়ে নেব। এটা এতটুকুই আমরা পড়ে নেব। তারপর আমরা নেক্সট পার্টে চলে আসি, যে নেক্সট পার্ট এখানে কি বলছে, তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতা বলছে। তো তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতা তোমার কি কি আছে, কি কি একক দেওয়া না আছে, তো কি তোমার কি দ্বারা প্রকাশ করা হয়, এর সম্পর্কে আমরা আলোচনা করবো, সংজ্ঞাটা সুন্দরভাবে মুখস্থ করবো ভাইয়ের সঙ্গে। তো সুন্দরভাবে আমরা কি টপিকে চলে আসি, তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতা, যাকে বলা হয় কন্ডাক্টেন্স অর কন্ডাক্টিভিটি তোমার অফ ইলেকট্রোলাইটস বলছে। ঠিক আছে, অর্থাৎ এখন আমরা তড়িৎ বিশিষ্ট পদার্থসমূহ কিরূপ তড়িৎ পরিবহন করে তা নিচে ব্যাখ্যা থেকে জানতে পারবো। তড়িৎ বিশিষ্ট পরিবাহিতার সংখ্যা, অর্থাৎ আয়নিক যৌগের জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় তড়িৎ বা বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতাকে তড়িৎ বিশিষ্ট পরিবাহিতা বলে। পরিমাণগতভাবে তড়িৎ বিশিষ্ট রোধের ব্যস্তানুপাতিক হলো ওই তড়িৎ বিশিষ্ট পরিবাহিতা। তাহলে এটা কিসের ব্যস্তানুপাতিক, অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমার এটা রোধের ব্যস্তানুপাতিক হতে পারে। তোমার ট্রু ফলসে যদি আসে তাহলে এটা মুখস্থ করবা, এমসিকিউর জন্য আসতে পারে। তারপর তোমার কি সিকিউতে শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে, যে বলবে যে তোমার কি তড়িৎ বিশিষ্টা বা তড়িৎ বিশিষ্ট পরিবাহিতা এটা রোধের ক্ষেত্রে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, অবশ্যই কি হবে, অবশ্যই সমানুপাতিক আসবে। ঠিক আছে, তো এই পার্টটা আমরা কি পড়বো, পড়ে নিব। তারপর এখানে বলছে তড়িৎ বিশিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হওয়ার কালে আয়নগুলো দ্বারা তড়িৎ
বহনের বিরুদ্ধে এই তড়িৎ পরিবাহী যে বাধা সৃষ্টি করে তাকে তড়িৎ পরিবাহী রোধ বলা হয়। রোধ মানে তোমার কারেন্ট প্রবাহর বাধা বা ইলেকট্রন প্রবাহের বাধাকে বোঝায়। শেষ। তারপর এখানে বলছে তোমার তড়িৎ বিশিষ্ট রোধকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং পরিবাহীকে বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, যেটা সম্পর্ক হচ্ছে তোমার কি ব্যস্তানুপাতিক। তোমার আর এর সাথে তোমার এল এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, যেখানে লেখা হয় এল ইকুয়াল 1/r। পরিবাহীর একক হচ্ছে তোমার কি 1/, রোধের একক। তো সুন্দরভাবে এটা তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষা 21 থেকে 22 সালে আসছিল, যে এই সম্পর্কটা দিয়ে দিছিল যে এটা কি সঠিক কি সঠিক নয়। তো সুন্দরভাবে আমরা কি পড়বো, এই পার্টটা আমরা কি করব, আমরা পড়ে নেব। অনেক অনেক ইম্পর্টেন্ট তোমার এই পার্টটা, ঠিক আছে না? স্টার চিহ্ন, দুটো স্টার চিহ্ন দিলাম। তো সুন্দরভাবে আমরা কি করব, পড়ে নেব। যে বলে দিবে যে তোমার কি মানে তড়িৎ বিশেষ্য রোধের সাথে পরিবাহিতার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না সমানুপাতিক? অবশ্যই ব্যস্তানুপাতিক আসবে, যেখানে তোমার সূত্রটা হচ্ছে তোমার কি এল ইকুয়াল 1/r, যেটা পরিবাহীর এককে একক সমান লেখা যায় 1/, রোধ হতে পারে। সিজিএস পদ্ধতিতে পরিবাহীর একক হচ্ছে কি ওহম মিটার ইনভার্স, তাহলে কি OH/M ইনভার্স 1, অর্থাৎ ওহম ইনভার্স হতে পারে। তো এই পার্টটা আমরা কি করবো, মুখস্থ করে নিব। বা যদি এটাকে উল্টাই দিই তাহলে তোমার কি মোহ চলে আসে, এবং যেটা যেটা তোমার কি রো ইনভার্স হতে পারে। এসআই পদ্ধতিতে তোমার পরিবাহীর একক হচ্ছে তোমার সিমেন্স। সিমেন্সকে তোমার বড় হাতের তোমার কি এস দ্বারা প্রকাশ করা হয়, যেটা তোমার কি 1 সিমেন্স সমান তোমার কি 1 ওহম ইনভার্স, ঠিক আছে? বা এক তোমার কি বলছে ওমেগা ইনভার্স সমান 1 মোহ। তো এখান থেকে এই পার্টটা আমরা তোমার কি অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি সুন্দরভাবে এখানে কি লিখলাম, এখানে তোমার কি 10 স্টার ইম্পর্টেন্ট লিখে দিলাম। তো সুন্দরভাবে আমরা কি করবো, সুন্দরভাবে এই টপিকটা আমরা কি করবো, মনোযোগ সহকারে আমরা কি পড়বো, ঠিক আছে? এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমাকে এমসিকিউতে তোমাকে বলে দিবে যে সিজিএস পদ্ধতিতে এর একক কি, তারপর এসআই পদ্ধতিতে এক্স একক কি, সিমেন্সকে কি দ্বারা প্রকাশ করা হয়, সিমেন্সকে তোমার বড় হাতের এক্স দ্বারা প্রকাশ করা হয়, যেখানে 1 সিমেন্স সমান কত ওহম ইনভার্স, বা এক তোমার কি তোমার কি আসতে পারে রো ইনভার্স সমান কত মোহ। এইভাবে কোশ্চেন আসতে পারে। তো সুন্দরভাবে পড়ে নিব। তারপর হচ্ছে কি তড়িৎ বিশিষ্ট দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ওহমের সূত্র মেনে চলে। দরকার নেই। তড়িৎ বিশিষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আয়নগুলো দ্রবণ বা তরল মাধ্যমে প্রবাহিত হওয়ার সময় তরল মাধ্যমে আয়নগুলো গতি বিপরীতে বাধা সৃষ্টি করে। তরল মাধ্যমে প্রাপ্ত তড়িৎ বিশেষ আয়নগুলো গতি বাধাকে এই তড়িৎ পরিবাহী রোধ বলা হয়। যদি তুমি তুমি যদি মুখস্থ করতে চাও তাহলে এই সংখ্যাটা মুখস্থ করতে পারো এখান থেকে। আর যদি মুখস্থ করতে না চাও যে ভাইয়া এখান থেকে আমি মুখস্থ করবো না, আমি যে কোনো একটা গাইড থেকে মুখস্থ করবো, তাহলে ইটস গুড, সুন্দরভাবে গাইড থেকে মুখস্থ করবা। কিন্তু এই সংখ্যাটা তোমাকে মুখস্থ করতে হবে, সিকিউতে ওভারঅল তোমাদের এক্সামে চলে আসে, ঠিক আছে? তো এতটুকু আমরা মুখস্থ করবো যে তড়িৎ বিশেষ্য রোধ কাকে বলে। তরল মাধ্যমে প্রাপ্ত তড়িৎ বিশেষ্যের আয়নগুলো গতি বাধাকে বলা হয় তড়িৎ বিশেষ্য রোধ। শেষ। কঠিন পরিবাহীর বেলায় রোধ যেমন পরিমাপ করা হয়, তেমনই তড়িৎ বিশেষ্য বেলাও রোধের পরিবর্তে পরিবাহিতা পরিমাপ করা যায়। জাস্ট এখান থেকে এতটুকু পড়ে নিবা। যতটুকু তোমাদের দেখাই দিলাম ততটুকু সুন্দরভাবে কি করবা, পড়ে নিবা। তো আমরা আর একবার রিভিশন যাই। তড়িৎ বিশেষ্য পরিবাহী থেকে তোমার এতটুকু মুখস্থ করবা যে এটা রোধের সাথে পরিবাহিতার ব্যস্তানুপাতিক, যেখানে তোমার এল সমানুপাতিক 1/, তোমার কি আর বোঝানো হয়। তড়িৎ পরিবাহী একক হচ্ছে তোমার 1/, রোধের একক। তো এটা সুন্দরভাবে দেখাই নিবা, ঠিক আছে? তারপরে তোমার সিজি পদ্ধতির একক হচ্ছে তোমার কি ওহম ইনভার্স হতে পারে। একে যদি উল্টাই দিই তাহলে মোহ আসে, যেটা হচ্ছে কি ওমেগা ইনভার্স হতে পারে। এসআই পদ্ধতিতে একক হচ্ছে তোমার সিমেন্স, সিমেন্সকে এস দ্বারা প্রকাশ করা হয়। তারপর তোমার এক সিমেন্স সমান তোমার 1 ওহম মিটার ওহম ইনভার্স, এবং 1 ওমেগা ইনভার্সকে বলা হয় মোহ বলা হয়। তো এই পার্টটা থেকে এতটুকু মুখস্থ করবা। তারপর এখান থেকে যদি পারো তাহলে কি সংখ্যাটা এখানে মুখস্থ করবা, যে তড়িৎ তোমার কি বিশেষ্য রোধের সংখ্যাটা মুখস্থ করলে তোমার দ্যাট উইল বি মোর দেন এনাফ। এখান থেকে এতটুকু পড়ে নিবা, এবং এটা কিন্তু পার্টটা কিন্তু মনে মনে ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউর জন্য। এটা মেডিকেল এডমিশন টেস্ট 21 থেকে 22 সালে আসছিল। তো যারা যারা মেডিকেল তোমার কি ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, স্বপ্ন আছে ডাক্তার হওয়ার, সেই স্বপ্নের তোমার কি তোমার মধ্যে পড়াশোনা করতে হবে এবং অতি কঠোর পরিশ্রম করতে হবে, যেটা তোমাদের দ্বারাই সম্ভব এবং তোমরাই পারবা। তো সুন্দরভাবে এই টপিকটা পড়তে হবে, ঠিক আছে? তো এই টপিকটা তোমার মেডিকেল এডমিশন টেস্ট 2021 থেকে 22 সালে চলে আসছিল। তো সুন্দরভাবে এটা আমরা সুন্দরভাবে পড়ে নিব, একদম টনটনা মুখস্থ করে নিব। তারপর আমরা নেক্সট টপিকে আমরা চলে আসি, যে তড়িৎ বিশেষ্যের পরিবাহিতা প্রকারভেদ সম্পর্কে আমরা কি একটু পর আমরা আলোচনা করব। তো তড়িৎ বিশেষ্য পরিবাহীর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করার মধ্য দিয়ে আমরা কি নেক্সট টপিকে আমরা কি চলে যাব, যে এখানে বলছে যে তোমার দেখো তড়িৎ বা পদার্থের অর্থাৎ বিভিন্ন পদার্থের তড়িৎ পরিবাহিতা তুলনা করার জন্য তাদের তড়িৎ পরিবাহীকে 3 প্রকারে ভাগ করা যায়। একটা তোমার হতে পারে তোমার কি কাপ্পা হতে পারে, একটা তোমার কি দিলে কি একটা তোমার কি হতে পারে, অর্থাৎ কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়, একটা ল্যামডা হতে পারে, একটা তোমার মাইক্রো হতে পারে। তো সুন্দরভাবে আমরা কি বলবো, পড়ে নেব, যে তোমার হচ্ছে কি তড়িৎ বিশেষ্য আপেক্ষিক পরিবাহিতা কি দ্বারা প্রকাশ করা হয়, তোমার কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। কাপ্পার সংজ্ঞাটা বুঝতে করবা কি দ্বারা প্রকাশ করা হয়, এবং তড়িৎ বিশেষ্য তুল্য পরিবাহীকে তোমার কি ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডার সংজ্ঞা হচ্ছে এইটা। তড়িৎ বিশেষ্য মোলার পরিবাহিতাকে বলা হয় তোমার কি মাইক্রো বলা হয়, ঠিক আছে? তোমার এতটুকু বুঝতে করবা যে আপেক্ষিক পরিবাহিতাকে তোমার কি কাপ্পা, তুল্য পরিবাহিতাকে তোমার কি ল্যামডা, এবং মোলারকে বলা হয়
মাইক্রো বলা হয়। তো এতটুকু থেকে আমরা এতটুকু মুখস্থ করব। এটা তোমার হচ্ছে কি, এটা তোমার এমসিকিউর জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি করবা, এখানে এটা মুখস্থ আমরা কি করে নেব। তারপর আমরা সুন্দরভাবে কি নেক্সট টপিকে চলে যাই, যে তড়িৎ বিশেষ্য আপেক্ষিক পরিবাহিতা। এখান থেকে যদি পারো তাহলে এখান থেকে এতটুকু সূত্র মুখস্থ করবা, যে রোদের সাথে তোমার সে কি মানে তোমার ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এবং দৈর্ঘ্য তোমার তোমার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হবে, ঠিক আছে। তারপর এখানে বলছে তোমার সে কি 1 সেন্টিমিটার দূরে থাকা 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী তড়িৎ বিশেষণ ধ্রুবণে রোধকে ওই তড়িৎ বিশেষ আপেক্ষিক রোধ বলা হয়। আপেক্ষিক রোধকে তোমার সে কি তোমার সে কি রোধ দ্বারা প্রকাশ করা হয়। এখান থেকে এতটুকু পড়বা। যদি না পড়ো তাহলে সমস্যা নাই, এটা রিডিং দিলে তোমার কি হয়ে যাবে, কিন্তু এই সূত্রটা তোমার মুখস্থ করবা, যে আর সমানুপাতিক এল বাই এ হতে পারে, ঠিক আছে। তারপর এগুলো কিছু পড়ার দরকার নাই, সুন্দরভাবে আমরা কি করবো, কাটা দেবো। আমরা পড়ে আসলাম না যে তোমার এসআই পদ্ধতিতে পরিবাহী একক কি, এসআই পদ্ধতিতে পরিবাহী একক হচ্ছে কি, আমরা এদিকেই তো পড়ে আসলাম যে দেখো এসআই এসআই এককে তোমার দেখো এসআই পদ্ধতিতে পরিবাহী একক হচ্ছে তোমার সিমেন্স, সিমেন্স কেস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই কোশ্চেনটা তোমার তোমার অনুশীলন এখানে চলে আসছে, যে পরিবাহীর এসআই পদ্ধতিতে পরিবাহী একক হচ্ছে কি সিমেন্স। তো এই কোশ্চেনগুলো তোমার অনেক ইম্পর্টেন্ট, তোমার মেডিকেলে হোক এই কোশ্চেনগুলো তোমার এই কোশ্চেনগুলো তোমার বিশেষ করে তাহলে কি মেডিকেল, তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এবং তোমার হচ্ছে তোমার সে কি এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি করবো, এই অনুশীলনগুলো সুন্দরভাবে কি বারবার সলভ করবো, ঠিক আছে। এই অনুশীলনগুলো থেকে হুবাহু তোমার বোর্ড কোশ্চেন তোমার সে কি, তো মানে তোমার সে কি মানে তোমার দিয়ে দেয়। তো আমরা সুন্দরভাবে কি করবো, এই পার্টটা আমরা কি সুন্দরভাবে এই যতগুলা অনুশীলনের তোমার মধ্যে তোমার যতগুলো এমসিকিউ আছে, তো এই পার্টগুলো আমরা কি সুন্দরভাবে আমরা কভার আপ করে নেবো, ঠিক আছে। তারপর এখানে বলছে আপেক্ষিক পরিবাহিতার একক, অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতার একক আমরা কি সুন্দরভাবে আমরা এখন জানবো, যে সিজি পদ্ধতিতে এর একক হচ্ছে তোমার কি আপেক্ষিক পরিবাহিতার একক হচ্ছে কি কাপ্পা। কাপ্পাকে কে দ্বারা প্রকাশ করা হয়, যেটা সূত্র হচ্ছে তোমার কি, যেটা তোমার একক হচ্ছে কি ওহম। তোমার হচ্ছে ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে না, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়, যেখানে তোমার হচ্ছে কি মোহ বা সেন্টিমিটার ইনভার্সকে বোঝানো হতে পারে। তাহলে এটা তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা কি এতটুকু আমরা কি মুখস্থ করে নেব। তাহলে কথা হচ্ছে কি, মানে সিজির পদ্ধতিতে আপেক্ষিক পরিবাহী থেকে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়, যেটার একক হচ্ছে তোমার কি ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স বা মোহ সেন্টিমিটার ইনভার্সকে প্রকাশ করা হয়। তারপর তোমার সেখানে বলছে তোমার এসআই পদ্ধতিতে আপেক্ষিক পরিবাহী একক হচ্ছে তোমার কি সিমেন্স, ঠিক আছে না, সিমেন্স কে দ্বারা প্রকাশ করা হয়, যেটা তোমার কি যেটা যেটা তোমার কি একক হচ্ছে কি সিমেন্ট মিটার ইনভার্স হতে পারে। তো এটাও আমরা কি সুন্দরভাবে কি করবো, এমসিকিউর জন্য পড়ে নেবো। এটাও তোমার হচ্ছে কি 5 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি করবা, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে বইটা দাগাই নিবা, ঠিক আছে। কোনটা 2 স্টার ইম্পর্টেন্ট দিলাম, কোনটা 5 স্টার ইম্পর্টেন্ট দিলাম, ওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমরা অল্প একটু আমরা ব্রেক নেবো, আজানটা শেষ করলে হলেই আমরা কি আবার টপিকের মধ্যে কি ফিরে আসবো। তো সুন্দরভাবে আমরা 5-6 মিনিট আমরা ব্রেক নিই, আজানটা মনোযোগ সহকারে আমরা শুনি। আজান শোনা আমাদের মুসলমানের পক্ষে বা অথবা সবার তোমার মানুষজনের ক্ষেত্রে একটা সওয়াবের একটা কাজ। তো আমরা কি এই সুযোগটা আমরা হাতছাড়া করবো না। তো আজানটা সুন্দরভাবে আমরা কি করবো, শুনবো, এবং তারপর আজান শেষ হওয়ার পর আমরা কি সুন্দরভাবে আবার টপিকে চলে আসবো।
তো বাই দা ওয়ে আমরা এখন কি আমরা টপিকের মধ্যে চলে আসি। তো আমাদের আমার এখানে আজান শেষ হয়েছে, তো আজান শুনলাম তোমাদের একটু লেট করাইলাম, তো এর জন্য দুঃখিত। তো আমরা এখন কি টপিকের মধ্যে চলে আসি যে এসআই পদ্ধতিতে এসআই এককে কি বলছে, এখানে বলছে দেখো তো, এখানে বলছে যে এসআই এককে আপেক্ষিক পরিবাহীর একক হচ্ছে তোমার হচ্ছে কি সিমেন্স সিমেন্স মিটার ইনভার্সকে বোঝানো হয়, ঠিক আছে। তো এখান থেকে এতটুকু বুঝতে করবা, বানাটা তোমার এডমিশনের ক্ষেত্রে লাগে যে সিমেন্স গুণিত তোমার হচ্ছে মিটার বাই মিটার স্কয়ার হতে পারে। তো এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা, ঠিক আছে। অর্থাৎ এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমার এমসিকিউ ক্ষেত্রে হোক বা সিকিউ ক্ষেত্রে হোক বা মেডিকেল ক্ষেত্রে হোক, এই পার্টটা ইম্পর্টেন্ট। তো এই পার্টটা আমরা কি করবো, সুন্দরভাবে আমরা কি করবো, মুখস্থ করে নেবো এবং ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে বইটা কি দেখাই নেবো, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে তোমার কোনো তড়িৎ বিশেষ্য পরিবাহী তা ও আপেক্ষিক পরিবাহিতা নিম্নোক্ত বিষয়ের উপর নির্ভর করে থাকে। তাহলে কয়টি বিষয়ের উপর নির্ভর করে, নিম্নোক্ত বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে কি তড়িৎ বিশেষ্য উপস্থিত আয়নের সংখ্যার উপর, আয়নগুলো চার্জ বা তোমার হচ্ছে কি আধানের উপর, আয়নগুলো আকারের উপর এবং আয়নগুলোর গতিবেগ, তাপমাত্রা এবং দ্রবণের তোমার হচ্ছে গাঢ়ত্ব, দ্রাবকের প্রকৃতি, তোমার হচ্ছে কি এসব তড়িৎ বিশেষ্য ক্যাটায়ন ও অ্যানায়নগুলোকে আকর্ষণ করে পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে সাহায্য করে। তড়িৎ বিশেষ্য বিপরীত ধর্মীয় আয়নগুলোকে বিচ্ছিন্ন করার ক্ষমতাকে ধ্রুবকে ডাইইলেকট্রিক ধ্রুবক বলা হয়, ঠিক আছে। তারপর এখানে বলছে এটি মান যত বেশি হবে তড়িৎ বিশেষ্য ওই দ্রাবকে তত বেশি আয়নিত হয়, ফলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, যেমন পানি ডাইইলেকট্রিক ধ্রুবকের মান হচ্ছে কি 80। তাহলে এখান থেকে এই অনেকটা পার্ট থেকে এতটুকু তোমার বুঝতে করতে হবে যে পানি ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত, ডাইইলেকট্রিক ধ্রুবকের মান হচ্ছে তোমার থেকে 80 হতে পারে। তাহলে পানি ডাইইলেকট্রিক ধ্রুবকের মান হবে 80। যেমন মিথাইল অ্যালকোহলে তোমার কি হয়, সেটা মান দাঁড়ায় তোমার 30। তাই তড়িৎ বিশেষ্য পানি তে বেশি আয়নিত হয়। তাহলে এখান থেকে এই পার্টটা থেকে এতটুকু আমরা মুখস্থ করব যে তোমার হচ্ছে কি পানির ক্ষেত্রে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান হচ্ছে তোমার হচ্ছে কি তোমার 80 হতে পারে এবং মিথাইল অ্যালকোহলের মধ্যে হতে পারে 30। এখান থেকে এতটুকু পড়বো, বাকিটা এখান থেকে কিছু পড়ার দরকার নেই, অত ইম্পর্টেন্ট না। সুন্দরভাবে কি করে দেবা, রিডিং তোমার হচ্ছে কি মেরে দিবা, অর্থাৎ রিডিং তোমার হচ্ছে কি দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা চলে আসলাম কি তড়িৎ বিশেষ্য তুল্য পরিবাহিতাতে চলে আসলাম যে তড়িৎ বিশেষ্য পরিবাহী নির্ণয়ের ক্ষেত্রে তড়িৎ বিশেষ্যের পরিমাপ নির্দিষ্ট না থাকায় বিভিন্ন তড়িৎ বিশেষ্য পরিবাহী সঠিকভাবে তুলনা করা যায় না। এর জন্য তুল্য পরিবাহী এবং মোলার পরিবাহী নামে অপর দুটি রাশি এককে ব্যবহৃত হতে পারে। জাস্ট এখান থেকে তোমার এতটুকু মুখস্থ করবা যে তড়িৎ পরিবাহীকে তোমার কি ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, এর প্রতীক হচ্ছে এইটা। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে, বাকিটা কিচ্ছু পড়ার দরকার নেই। বাকিটা আমরা কি পড়বো না, আমরা পড়বো না। যদি পারো তাহলে সময় করে তুমি কি গো ফর রিডিং দিলেই তোমার কি হয়ে যাবে। আমরা নেক্সট টপিকে আমরা চলে আসি। তো আমরা পড়লাম না যে আপেক্ষিক পরিবাহিতার সূত্র কোনটি, আপেক্ষিক পরিবাহিতার সূত্র আমরা তোমার কি সামনেই আমরা জানলাম যে আপেক্ষিক পরিবাহিতার সূত্র হচ্ছে তোমার এইটা যে আর ইকুয়াল তোমার কি 1/L, তোমার আর ইকুয়াল L/A, অর্থাৎ এইটা তোমার কি সঠিক অ্যান্সার হয়ে যাবে। আমরা পড়ে আসলাম, তো এইটা আমরা কি এমসিকিউতে পড়ে আসলাম। তো এমসিকিউতে হাজারি স্যারের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, সুন্দরভাবে আমরা কি পড়ে নিলাম। তারপর এখানে এতটুকু মুস্ত করতে পারো যে সিজিএস পদ্ধতিতে তোমার কি ল্যামডা রাখা হচ্ছে তোমার কি এইটা, অর্থাৎ তোমার কি ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার হতে পারে, ঠিক আছে। অথবা এসআই পদ্ধতি হতে পারে তোমার কি সেন্টিমিটার স্কয়ার হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে এতটুকু আমরা কি করব, এখান থেকে এতটুকুই আমরা কি করব, এটা আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে। এই পার্টটা একটু ইম্পর্টেন্ট। তারপর আমরা নেক্সট টপিকে চলে যাই যে তড়িৎ বিশেষ্য মোলার পরিবাহিতা আমরা একটু পড়ে নেব যে কোনো তড়িৎ বিশেষ্য 1 মোল পরিমাণের দ্রাবককে 1 সেন্টিমিটার দূরত্বে থাকায় দুটি উপযুক্ত তড়িৎদ্বারের মধ্যবর্তী স্থানে রাখলে তড়িৎ প্রবাহের দ্রবণটি যে পরিবাহিতা হয় তাকে ওই তড়িৎ বিশেষ্য মোলার পরিবাহিতা বলে। মোলার পরিবাহিতাকে তোমার ল্যামডা এম দ্বারা প্রকাশ করা হয়। তো এর প্রতীক হচ্ছে ল্যামডা এম। শুধু ল্যামডা যদি থাকে তাহলে তোমার হচ্ছে কি তোমার আসবে তোমার হচ্ছে কি অন্য আসবে, আর আপেক্ষিক পরিবাহিতা আসবে। আর যদি তোমার ল্যামডা এম যদি দেওয়া থাকে তাহলে মোলার পরিবাহিতাকে নির্দেশ করে থাকবে। তো এখান থেকে আমরা এতটুকু সূত্র মুখস্থ করব যে তোমার সে কি ল্যামডা এম ইকুয়াল তোমার কাপ্পা গুণিত আয়তনকে বোঝায়, ঠিক আছে। তারপরে এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই, যদি পারো তাহলে এককটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা, কেননা অনেক এক্সামে এককটা চলে আসে যে সিজিএসে বা সিজিএস পদ্ধতিতে তোমার সে কি ল্যামডা এম এর একক কি তোমার সে কি ওহম ইনভার্স হতে পারে, সেন্টিমিটার স্কয়ার হতে পারে, মোল ইনভার্স হতে পারে। তাহলে এই পার্টটা আমরা কি করব, সুন্দরভাবে আমরা মুখস্থ করবো এমসিকিউর জন্য, ঠিক আছে। এমসিকিউর জন্য আমরা সুন্দরভাবে কি করে নেব, মুখস্থ করলে তোমার কি হয়ে যাবে, ঠিক আছে। তারপর তুল্য পরিবাহের সূত্র কোনটি, তুল্য পরিবাহের সূত্র তোমরা সুন্দরভাবে তোমাদের এটা তোমার এইচডব্লিউ থাকলেও সুন্দরভাবে কি করবা, টপিকটা পড়বা, টপিকটা পড়ার পর এইটা দাগাই নিবা। যদি টপিকটা পড়ার শেষে যদি তুমি অ্যান্সার করতে পারো তাহলে টপিকটা সুন্দরভাবে তোমার কভার হয়ে গেছে। আর যদি না পারো তাহলে আবার টপিকটা পড়বা, দেন আবার এখানে আসিয়া তুমি কি কোশ্চেন সলভ করবা। বেশি বেশি করে কোশ্চেন সলভ করলে তোমার কনফিউশন থাকবে না এবং প্রবলেমটা বুঝতে পারবা যে কোন জায়গায় আমার কোন টপিকের মধ্যে আমার গ্যাপ আছে, কোন টপিকটা আমার ভালোভাবে রিভিশন দিতে হবে। তারপর আমরা চলে আসি জেনে না, অর্থাৎ তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার বৈশিষ্ট্য। আমরা এখান থেকে যতটুকু সম্ভব ততটুকু আমরা কি আন্ডারলাইন করে নেব যে তড়িৎ বিশেষ্য পরিমাণ নির্দিষ্ট, যেমন 1 গ্রাম তুল্যভর বা 1 মোলকে বোঝায়। তড়িৎ বিশেষ্য দ্রবণের আয়তন নির্দিষ্ট নয়।
তড়িৎ বিশেষ্য নির্দিষ্ট কিন্তু আয়তন নির্দিষ্ট না হয়, ঘনমাত্রা নির্দিষ্ট নয়। ঠিক আছে, তারপরে এখানে বলছে যে ঘনমাত্রা নির্দিষ্ট না হয় নির্দিষ্ট আয়তনে এই তড়িৎ বিশেষ্য তুল্য পরিবাহিতা বা মোলার পরিবাহিতা ভিন্ন। এখান থেকে কিচ্ছু পড়ার দরকার নেই, জাস্ট গো ফর রিডিং দিয়ে তোমার কি হয়ে যাবে, কিচ্ছু পড়বা না, টাইম ওয়েস্ট আমরা কি করব না। তো আমরা এই পার্টটা থেকে আমরা কি এতটুকু সম্পর্কে জানলাম। ঠিক আছে, তো আমরা আরেকবার রিভিশন দিয়ে দিই চলো, অর্থাৎ যত রিভিশন দিবে তত তোমার কি পড়াটা কমপ্লিট হয়ে যাবে। আমরা এতটুকু এখান থেকে এতটুকু সম্পর্কে জানলাম যে তোমার কি তড়িৎ তোমার তড়িৎ বা বিশেষ্য পরিবাহিতাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি তড়িৎ বিশেষ্য আপেক্ষিক পরিবাহিতা, একে তোমার কি ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। একটা হচ্ছে কি তড়িৎ বিশেষ্য তুল্য পরিবাহিতা, এটা তোমার কি সরি তড়িৎ বিশেষ্য আপেক্ষিক পরিবাহিতাকে তোমার কি কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। আর তড়িৎ বিশেষ্য তুল্য পরিবাহিতাকে তোমার ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, এবং তড়িৎ বিশেষ্য মোলার পরিবাহিতাকে তোমার কি মাইক্রো বা ল্যামডা এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এই পার্টটা থেকে আমরা এতটুকু জানলাম। আবার আগেই পড়ে আসলাম যে তোমার এর থিসিস পদ্ধতি একক কোনটা, তারপরে কি এসআই পদ্ধতি একক কোনটা। তো এককগুলো সুন্দরভাবে কি করবা, মনে রাখবা, মনে রাখলে হয়ে যাবে। তারপর আমরা আমরা কি আমরা নেক্সট টপিকে আমরা চলে যাব এখন। তো নেক্সট টপিকে আমরা চলে যাব। তো চলো আমরা কি চলে যাই। দেখো, তড়িৎ বিশেষ্য ঘনমাত্রা পরিবর্তনের তুল্য পরিবাহিতা পরিবর্তন, এখান থেকে কিছু পড়ার দরকার নেই, জাস্ট গো ফর রিডিং দিয়ে তোমার কি হয়ে যাবে, কিছু পড়বা না। যদি পারো তাহলে পড়বা না, এগুলো পড়ে টাইম ওয়েস্ট করার দরকার নেই। এই কনসেপ্টটা আমি তোমার ম্যাথ করার সময় আমি তোমাকে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, এগুলা কিছুই পড়বা না। তারপর এখান থেকে তোমার কিছু পড়ার দরকার নেই, এগুলো আমরা কিছু পড়বো না। তারপর তড়িৎ বিশেষ্য অপরিবাহিতা নির্ভরশীলতা কিসের উপর নির্ভর করে থাকে, দুটি বিষয়ের উপর নির্ভর করে থাকে, একটা আয়নের ঘনত্বের উপর নির্ভর করে থাকে, আর একটা আয়নগুলোর গতিবেগের উপর নির্ভর করে থাকে। তো এই দুইটা পয়েন্ট আমরা সুন্দরভাবে কি করব, মুখস্থ করে নেব যে তোমার তড়িৎ বিশেষ্য পরিবাহিতা কিসের উপর নির্ভর করে থাকে, দুইটি বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে আয়নের সংখ্যা, একটা হচ্ছে আয়নগুলোর গতিবেগের উপর। ঠিক আছে, তারপর এখানে বলছে 1 গ্রাম তুল্য ভর পরিমাণ তীব্র তড়িৎ বিশেষ্য, যেমন হাইড্রোজেন ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড তীব্র তড়িৎ বিশেষ্য উদাহরণ। যে কোনো লঘুতার সম্পূর্ণ আয়নিত থাকে, ফলে তীব্র তড়িৎ বিশেষ্য যে কোনো ঘনমাত্রা আয়নের সংখ্যা একই থাকে, তাই শুধুমাত্র আয়নগুলোর গতিবেগের উপর তীব্র তড়িৎ বিশেষ্য নির্ভর করে থাকে। তো এখান থেকে জাস্ট গো ফর রিডিং দিয়ে তোমার কি হয়ে যাবে, আমরা কি রিডিং দিয়ে দেবো। তারপর এখানে কি বলছে দেখো, তো তীব্র তড়িৎ বিশেষ্য গাঢ় দ্রবণে আয়নগুলো কাছাকাছি থাকে, বিপরীতধর্মী আয়নগুলো তীব্রতাভাবে আকৃষ্ট থাকে, ফলে আয়নগুলো গতিবেগ কম হয় এবং পরিবাহিতা কম হয়। লঘুকরণের ফলে আয়নগুলো দূরে সরে যাচ্ছে এবং বিপরীতধর্মীয় আয়নগুলোর মধ্যে আকর্ষণ কমে যাচ্ছে, তাই আয়নগুলোর গতিবেগ বেড়ে যাচ্ছে, অর্থাৎ পরিবাহী বেশি হয়। অতি লঘু অবস্থায় আয়নের গতিবেগ সর্বোচ্চ হয়। এরূপ অবস্থায় তীব্র তড়িৎ বিশেষ্য যে পরিবাহিতার মান হয়, সেটি হলো তড়িৎ বিশেষ্যের অসীম লঘুতার তুল্য পরিবাহিতা। এই অবস্থায় দ্রবণকে আরো লঘু করলেও পরিবাহিতার মান স্থির থাকে, আর কোনো বাড়ে না। তোমার এরূপ অবস্থাকে হাইড্রোজেন ক্লোরাইড হতে পারে, পটাশিয়াম ক্লোরাইড এবং লিথিয়াম ক্লোরাইডের বেলায় ঘটে থাকে। তাহলে এখান থেকে কিচ্ছুই পড়বা না। যদি পড়তে চাও তাহলে এমনিতে নাইস টু নো, অর্থাৎ তুমি জানার জন্য পড়তে পারো যে তোমার হাইড্রোজেন ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড ইত্যাদি হতে পারে। তারপর এই পার্টটা কি করবা, এই পার্টটা সুন্দরভাবে তোমার কি রিডিং দিয়ে দিবা, এই পার্টটা পুরা পেজটা রিডিং দিবা, এখান থেকে তোমার কি ইম্পর্টেন্ট না। আর এগুলো তো আমরা পড়বোই না, পাগল হওয়ার জন্য এই টপিকগুলো আমাদের কি পড়ার দরকার নাই। ঠিক আছে, আমরা পাবনায় যাইতে চাই না, আমরা পাবনা মেডিকেল কলেজে পড়তে চাই। তো ডিপেন্ড করবে তোমার মাইন্ডসেটের উপর, পড়াশোনার স্ট্র্যাটেজির উপর, পড়াশোনা তোমার সিস্টেমের উপর ডিপেন্ড করবে। তো আমরা এগুলো পড়বো না, এগুলো নর্মালি ভাবে কি আসে না। এখান থেকে এতটুকু পড়তে পারো এমসিকিউর জন্য, যে তীব্র তড়িৎ বিশেষ্য এর ঘনমাত্রা হ্রাসের সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। এখন কেন, ব্যাখ্যা করো। কিছুই পড়ার দরকার নেই, জাস্ট এটা এমসিকিউর জন্য পড়ে নিবা। এইখান থেকে পড়ে নিবা যে তড়িৎ বিশেষ্য যেমন সোডিয়াম ক্লোরাইড এর ঘনমাত্রা হ্রাসের সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। ঠিক, এখান থেকে এতটুকুই পড়ে নিবা। তারপর আমরা চলে আসলাম কি তোমার সমাধানকৃত সমস্যা চলে আসলাম, এখান থেকে কিছু পড়ার দরকার নেই, জাস্ট গো ফর রিডিং। ঠিক আছে, তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজ এখানে কি বলছে, তোমার পরিবাহী নির্ণয়ে তোমার ব্যবহৃত পরিবাহীর কোষ এবং কোষ ধ্রুবক, এখান থেকে কিছু পড়বা না, কিচ্ছু পড়ার দরকার নেই। আমরা কি করবো, আমরা স্কিপ করবো। ঠিক আছে, এখান থেকে এতটুকু পড়তে পারো যে তোমার কি কোষ ধ্রুবকের একক কতগুলো দেওয়া আছে, যে পরিবাহীর কোষের কোষ ধ্রুবক হচ্ছে তোমার L/A। ঠিক আছে, এবং সিজিএস এককের কোষ ধ্রুবক হচ্ছে তোমার কি সেন্টিমিটার ইনভার্স হতে পারে, এবং এসআই পদ্ধতি হতে পারে তোমার মিটার ইনভার্স। তো এটা আমরা সুন্দরভাবে কি করবো, মুখস্থ করে নেবো। ঠিক আছে, এটা মাস্ট তোমরা কি করবা, মাস্ট তোমার এই বক্সটা সুন্দরভাবে আমরা কি করবো, মুখস্থ করে নেবো। এমসিকিউর জন্য অনেক অনেক তোমার কি ইম্পর্টেন্ট। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য ওভারঅল কি অনেক অনেক ইম্পর্টেন্ট, অথবা তোমার ট্রু ফলসের জন্য, ট্রু ফলসের জন্য ইম্পর্টেন্ট।
তো আমরা এতটুকু আমরা কি করব, পড়ে নিব, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করব, পড়ে নিব। তারপর এখান থেকে কিছু পড়ার দরকার নাই, জাস্ট এখান থেকে তোমরা কি করবা, রিডিং দিতে পারো, ঠিক আছে। এগুলো পড়ার দরকার নেই, যখন আমি তোমাদের ধরে ধরে পড়াবো তখন হয়ে যাবে। আমরা এইটা কোশ্চেন আমরা ওইদিকে পড়ে আসলাম যে সিজিএস একে তুল্য পরিবেশ দেখো কি, তো ওখান থেকে ওখানে যদি পড়তে পারো তাহলে এখানে সুন্দরভাবে কি করবা, এমসিকিউটা সলভ করে নিবা, ঠিক আছে। এটা তোমার বাড়ির কাজ থাকলো, ঠিক আছে। তো সুন্দরভাবে এখানে কি করবা, এমসিকিউ সলভ করলে তোমার হয়ে যাবে। তো এই টপিকটা কি করবা, এই টপিকটা পড়বা, তারপর এমসিকিউটা সলভ করে নিবা। এগুলা যদি পারো তাহলে দেখবা, আর না পারলে আমি তোমাদের কনসেপ্ট ওয়াইজ আমাদের তোমার কি বুঝাই দেবো, সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা এখান থেকে এতটুকু পড়লাম যে তোমার তড়িৎ বিশ্লেষণের প্রকারভেদ, তড়িৎ অপসারণের প্রকারভেদ, কাপ্পা, ল্যামডা, সিজিএস পদ্ধতি, অনেকগুলো টপিক পড়লাম। তো এই অনেকগুলো টপিকের মধ্যে অনেক পড়া আমি পড়াই দিলাম এমসিকিউর জন্য, সিকিউর জন্য, শর্ট কোশ্চেনের জন্য, ঠিক আছে। তো সিকিউর জন্য নর্মালভাবে আসে না, তাই এই জন্য আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি না। এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য আসতে পারে, তোমার মেইন এক্সামের জন্য আসতে পারে, আবার অ্যাডমিশনের জন্য আসতে পারে। তো ঠিক আছে, তো সুন্দরভাবে আমরা কি করব, আমরা ওই টপিকগুলো সুন্দরভাবে আমরা কি ভালোভাবে আমরা পড়ে নেব, ঠিক আছে। তো ওই টপিকটা সুন্দরভাবে ভালোভাবে পড়ে পড়ে নিলে আর এখানে তোমার কনফিউশন থাকবে না, ঠিক আছে। তো আমরা আজকে এতটুকুই আমরা সম্পর্কে আমরা পড়লাম। তো সুন্দরভাবে তোমরা কি করবা, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে বইটা দেখাই দিবা এবং সুন্দরভাবে পড়বা, ক্লাসটা করবা, তারপর রিভিশন দিবা, বারবার রিভিশন দিবা, এবং মানে তোমার নির্দিষ্ট সময় আমাদের তোমার কি গ্রুপে সুন্দরভাবে কি করবা, আমি এক্সাম লিঙ্ক দিয়ে দেবো, সুন্দরভাবে এক্সাম করবা, ঠিক আছে। তো আমরা ওভারঅল আজকে তড়িৎ রসায়নের ক্ষেত্রে, রসায়নের মানে হচ্ছে চ্যাপ্টারে আমরা সুন্দরভাবে অনেক পার্ট, অনেক অনেক মানে হচ্ছে কি অনেক এটা তো অধ্যায় অনেকটা, তো এই অনেকটার মধ্যে আমরা অল্প একটু কভার করে নিলাম এমসিকিউর জন্য। তো যতটুকুই ক্লাস ওয়াইজ এখানে এমসিকিউ করা যায় সুন্দরভাবে আমি ওয়েবসাইটে সাজাই দিব। তো সুন্দরভাবে তোমার কি করবা, ওয়েবসাইটে গিয়ে সুন্দরভাবে এক্সাম দিবা, এক্সাম দিয়ে রেজাল্টটা সুন্দরভাবে কি আমাদের গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিবা, তখন হয়ে যাবে। তো এত কষ্ট করে তোমাদের ক্লাসটা অবজারভেশন করার জন্য এবং ক্লাসটা করার জন্য তো সবাইকে মানে তোমার কিছু ধন্যবাদ। আমরা অবশ্যই ভালো জায়গায় যাবো। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।